দেশের ব্যাংক খাতে প্রথমবারের মতো সামগ্রিক মূলধন বা সিআরএআর নেমেছে ঋণাত্মকে। লঙ্কা বাংলা ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়, এ কারণে ঝুঁকিতে পড়তে পারে 18টি ব্যাংক, যে তালিকায় আছে ইসলামী সহ রাষ্ট্রীয় মালিকানার একাধিক প্রতিষ্ঠান। আর শীর্ষ 2 ঋণ গ্রহীতা খেলাপি হলে মূলধন কাঠামো ভেঙে পড়তে পারে আরও 13টির। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম উপায়ে ঋণ পুনঃতফসিলীকরণ বন্ধ না হলে বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে পুরো ব্যবস্থা। মিসবাহ হাসানের রিপোর্ট। পুঞ্জীভূত লুটপাট আর অব্যবস্থাপনায় ডুবছে দেশের ব্যাংক খাত। গেল 2 বছরে কম বেশির উন্নতির লক্ষণ দেখা গেলেও পুরনো ক্ষত জেগে উঠছে বিভিন্ন সময়ে। ব্যাংক ব্যবস্থার আর্থিক সামর্থ্য বোঝাতে অন্যতম সূচক সিআরএআর। লঙ্কা বাংলা ফিন্যান্সের প্রতিবেদন বলছে, 2021 সালে দেশে এই হার ছিল 11.08%, কিন্তু মাত্র 4 বছরে তা নেমে এসেছে ঋণাত্মক 2.64%। অর্থাৎ পুঞ্জীভূত ক্ষতি ও খেলাপি ঋণ এতটাই দুরবস্থা যে মূলধন চলে গেছে নেতিবাচক অবস্থায়। বিশ্লেষণ বলছে, বেসরকারি ব্যাংকগুলো গড়ে 10.38% মূলধন রাখলেও চরম সংকটে ইসলামী ও বিশেষায়িত ব্যাংক। আরও দুর্দশায় নিয়ম না মানা 19টি ব্যাংকের। যখন IFRS 9 বাস্তবায়িত হবে, তখন যখন এক্সটেন্ডেড ক্রেডিট লস এসে যাবে, মানে ব্যাংকগুলোর অবস্থা তাই মধুসূদন হতে পারে। কেউ তাদের এলসি কনফার্ম করবে না, কেউ তাদেরকে লোন দিবে না, কেউ তাদেরকে মানে এইড মানি ব্যবহার করতেও দিবে না। ক্যাপিটাল বাড়া এটা অনেক কঠিন, কারণ ব্যাংক এটাকে আপনি ব্যাংকের কোয়ালিটি ঠিক না থাকলে পেইড ক্যাপিটাল বাড়ানো যায় না। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব স্ট্রেস টেস্টের ফলাফল বলছে, 5 দিনের তারল্য সংকটে 18 ব্যাংকের টিকে থাকা কঠিন। আর মাত্র 2 বড় ঋণ গ্রহীতা খেলাপি হলেই ঝুঁকিতে পড়বে আরও 13 ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ বিতরণ ও আন্তর্জাতিক মানদণ্ড না মানায় এই দুরবস্থা। এই ব্যাংকগুলোর যেহেতু প্রচুর মন্দ ঋণ রয়েছে, আরও মন্দ ঋণ আবিষ্কৃত হতে পারে। সেই ক্ষেত্রে ব্যাংকগুলোর অনেকটা ওয়ান ওয়ে ট্রাফিক হবে পুঁজি বাড়ানো। বেস্ট হতো যদি ব্যাংকগুলোকে মার্জ করে দিতে পারতাম আমরা শক্তিশালী ব্যাংকের সাথে দুর্বল ব্যাংকে। বিশ্ব ব্যাংক কিংবা এডিবি কিংবা IMF কিংবা IFC কিংবা ইউরোপীয় উন্নয়ন ব্যাংক থেকে টাকা এনে সেই ধরনের প্রকল্প যেহেতু বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কেউ করতে পারেনি, এখন আমাদের নীতি নির্ধারকরা ভয় পায়। অর্থনীতিবিদদের মতে, কৃত্রিম উপায়ে ঋণ পুনঃতফসিলকরণ বন্ধ আস্থা ফেরানোর একমাত্রই পথ। ইসলামী ব্যাংকের মতো ব্যাংকের 50% নন পারফর্মিং, আপনি এক্সিম ব্যাংক থেকে শুরু করে আপনি ইউনিয়ন ব্যাংক থেকে শুরু করে 96% নন পারফর্মিং। কাজে সেই ক্ষেত্রে এই ব্যাংকগুলোর নন পারফর্মিং যদি আপনি কমাইতে পারেন, তাহলে আপনার এটা সম্ভব। ব্যাংক খাতের এই ক্ষত নিরাময়ে কেবল লোক দেখানো নীতি প্রণয়ন নয়, বরং আন্তর্জাতিক মানদণ্ডের শতভাগ ও কঠোর প্রয়োগ নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। মিসবাহ হাসান, 71, ঢাকা। কাগজে কলমে উন্নয়ন ও প্রবৃদ্ধির গতি বাড়লেও তার স্পষ্ট প্রতিফলন নেই কর্মসংস্থানে। অন্যদিকে সংকট বাড়াচ্ছে বৈষম্য, বেকারত্ব। এসডিজি নিয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে এমন মন্তব্য করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, আয় বৈষম্য সমাজে অস্থিরতা বাড়াচ্ছে, আর দারিদ্র্যের হার না কমায় অর্জন হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। এ সময় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক সংগ্রামের চিত্র তুলে ধরে বর্তমান সরকারকে নির্বাচনী ইশতেহার পূরণের আহ্বান জানান সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর তৌফিকুল ইসলাম খান। বলেন, চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা 95 লাখ মানুষের জন্য বাড়তি নজর দিতে হবে সরকারকে। মূলধারার অর্থনীতির সাথে পিছিয়ে পড়া গোষ্ঠীকে উন্নয়ন কৌশলে সম্পৃক্ত করার দাবি জানান প্রতিনিধিরা। এছাড়া তরুণ, শিক্ষিত, বেকারদের জন্য সঠিক কর্মসংস্থানের দাবিও জানানো হয়। নারী বৈষম্য তো রয়েছে, অন্যান্য ক্ষেত্রেও যে রয়েছে, এবং আমরা দেখেছি যে আন্তঃপ্রজন্ম কিভাবে বৈষম্য সৃষ্টি করে, এবং বিশেষ করে জলবায়ুর ক্ষেত্রে এই আন্তঃপ্রজন্ম আমাদের যে বিদেশি আমাদের যে সমস্ত দায়দেনা আছে সেইগুলিকে আমরা পরের প্রজন্মে দিয়ে যাচ্ছি, সেইগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, এবং সবচেয়ে বড় যে নীতি আমরা করি সেই নীতিতে ওনাদের অন্তর্ভুক্তি এবং একই সাথে ইন্টারসেকশনালিটি যেটা বলি আমরা, সব ধরনের নীতির ভিতরেই ওনাদের রাখতে হবে। আমাদের যেই সরকার আসলেন নির্বাচিত হয়ে, তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেখানে অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো এই পিছিয়ে থাকা মানুষদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে ফ্যামিলি কার্ড বা ফার্মার কার্ডের মতো বিষয় যেমন আছে,
তেমনি এই সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা ধাপে ধাপে সর্বজনীন স্বাস্থ্যের পরিষেবার দিকে যাবেন। দর্শক, চলছে এসডিজি নিয়ে জাতীয় সম্মেলন, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সেখানে। অর্থাৎ বিএনপির চিন্তা ভাবনা, আমি যে কথাটির জন্য এই কথাটি বললাম সেটি হচ্ছে যে বিএনপি সবসময় প্রো পিপল চিন্তা করে, বিএনপি দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে। সেই জন্যই আমাদের কন্টিনিউটিটা এইরকম এবং পাস্ট ট্র্যাক রেকর্ডটা আমাদের এই জন্য, সেই জন্যই আমি কথাটি এখানে উপস্থাপন করেছি। আমরা মুখে একটা বলি, কাজে অন্যটা করি, এটিতে আমরা বিশ্বাস করি না। আমরা সবাইকে বলেছি যে আপনি টেম্পারেচার এসির 25-এ রাখবেন। আপনি যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আমাদের অফিসে এবং আপনাদের অনেকের অফিসেই, সবার ইভেন বাসা বাড়িতেও আমরা এখন 25 না 26-27 পর্যন্ত আমাদের এসি রাখি, কারণ আমরা এটা মিন করি। আমরা লোক দেখানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীটি বলেন নাই। আসেন এখন কাজের কথায় যাই। প্রথম শুরু করি আজকের যে বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে যদি আমরা শুরু করি, তাহলে আমাদের বর্তমান সরকারের ডিসেবিলিটি, এই ডিসেবিলিটির কনজেনিটাল ডিসেবিলিটি আছে, ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি আছে, আয়াট্রোজেনিক ডিসেবিলিটি আছে, কোনো অসুখ হওয়ার পরে ডিসেবিলিটি আছে, এবং পরবর্তীতে এই গ্রুপ অফ পিপুলকে হাউ টু রিহেবিলিটেট এবং তাদেরকে কি এডুকেশন দিবেন। কাজে আমাদের প্রত্যেকটা কর্মসূচিকে এখন এমনভাবে করা হচ্ছে যে তাকে এডুকেশন দিবেন, নট অনলি ফর্মাল এডুকেশন, তাকে ভোকেশনাল ট্রেনিং এডুকেশন, এবং তার সাথে হি অর শি নিডস টু হ্যাভ গেট দি স্কিল, এবং স্কিলের পাশাপাশি তাকে কিভাবে রিহেবিলিটেট করা যাবে পার্টিকুলার ক্ষেত্রে। কারণ এই সমস্ত ডিসেবিলিটির একটার এক এক ধরন, আমাদের সচিব মহোদয় বলেছে 12, এখন 12ও নাই, এখন 16 হয়ে গেছে। কাজেই এগুলোকে কিভাবে রিহেবিলিটেট করা যাবে, সমাজের মেইন স্ট্রিম মানুষের সাথে তাদেরকে কিভাবে কাজে লাগানো যাবে, বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করছে। এবং দর্শক, এসডিজি নিয়ে জাতীয় সম্মেলনে কথা বলছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ। আমরা ছিলাম সেখানে, যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জুলাইয়ে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা বেশ খানিকটা কমে নেমে এসেছে 8.3%, যা আগের মাস জুনেও ছিল 9.16%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এই তথ্য প্রকাশ করেছে। যদিও দীর্ঘদিন ধরেই বাজারে ঊর্ধ্বমুখী জিনিস, যে মাসের ব্যবধানে শুধু খাদ্যপণ্যের ক্ষেত্রে দাম বৃদ্ধির প্রবণতা কমেছে 1.44% পয়েন্ট। অবশ্য সেই তুলনায় কমেনি খাদ্য বহির্ভূত পণ্য ও সেবার ক্ষেত্রে। তথ্য বলছে সার্বিক বিচারে শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির হার কিছুটা বেশি, অর্থাৎ তুলনামূলক চাপে রয়েছেন প্রান্তিক এলাকার মানুষজন। উল্লেখ্য, চলতি অর্থ বছরে 7.5% মূল্যস্ফীতি নামিয়ে আনার লক্ষ্য সরকারের। দর্শক, এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, আমরা BBS এ যে পরিসংখ্যান সেখানে দেখলাম যে মূল্যস্ফীতির, বিশেষ করে খাদ্যপণ্যের দাম কিছুটা কমেছে, কিন্তু বর্তমানে বাজারের প্রকৃত চিত্রটা কি সেটি দর্শকদেরকে জানাবেন। ফারুক, যে পরিস্থিতি আসলে দেখছিলাম BBS এর তথ্য বলছে, এবং বাজারের চিত্র পুরোটো উল্টো আমরা দেখছি। গেল টানা 1 মাস ধরে কিন্তু বাজারের প্রতিটি নিত্য পণ্যের দাম কিন্তু ঊর্ধ্বমুখী আমরা দেখেছি। সেটি সবজির ক্ষেত্রে, মাছ মাংসের ক্ষেত্রে প্রতিটি কিন্তু ওঠানামার মধ্যেই রয়েছে। বিশেষ করে যে জ্বালানি সংকট, তীব্র গ্যাস সংকট, এর মধ্যেই কিন্তু বৃষ্টি, প্রবল বৃষ্টি, যার কারণে কিন্তু বাজারে যে সংকট, সেই সংকটটি কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখেছি যে বাজারে যে নিত্য পণ্য, বিশেষ করে সবজির দাম, আমরা দেখেছি যে সবজির দাম একবারে প্রতিটি সবজির দাম 70 থেকে 80, কোনো ক্ষেত্রে 120 থেকে 130 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। বেগুন যদি বলি, বেগুনের দাম কিন্তু 100 টাকার নিচে আসছেই না কোনোভাবে। যদি এখান থেকে আমিষের খাদ্যে যাই, সেখানেও কিন্তু দাম বাড়তি রয়েছে। বিশেষ করে ডিমের দামটা আমরা দেখেছি গেল 2 সপ্তাহের ব্যবধানে 3 দফায় বেড়েছে ডিমের দাম। 2 সপ্তাহের ব্যবধানে সেই দাম কিন্তু এখন ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন 150 টাকা পর্যন্ত, যেটি 2 সপ্তাহ আগে 130 থেকে 20 টাকা পর্যন্ত ভোক্তারা নিতে পারতেন। একই সাথে আমরা দেখেছি যে বাজারে নিত্যপণ্যের দাম তো বাড়ছে, মুরগির দামটা অনেক ক্ষেত্রে ওঠানামা করছে। আমরা দেখেছি সোনালী মুরগির দামটা অনেক ক্ষেত্রে স্থায়ী ছিল, অনেক ক্ষেত্রে 220 থেকে 30, কোনো ক্ষেত্রে 40, সেটিও কিন্তু এখন 350-র উপরে চলে গিয়েছে। ব্রয়লার
ব্রয়লার মুরগি ওঠানামার মধ্যে 70-80, সেটিও কিন্তু এখন 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একটু জানিয়ে রাখি ফারুক, এই যে এখন নিত্যপণ্যের দামের এই অবস্থা, তখন কিন্তু বিবিএস এর এই তথ্য, একই সাথে শুধুমাত্র যে নিত্যপণ্য বাজারের যে কাঁচা বাজার সেটি কিন্তু নয়। আমরা দেখেছি যে বাজারে যে মুদি পণ্য আছে, বিশেষ করে যে প্যাকেটজাত যে পণ্য আছে, সেই প্যাকেটজাত পণ্যগুলোরও কিন্তু দাম বেড়ে গেছে অনেক ক্ষেত্রে। বিশেষ করে যদি বলি ডিটারজেন্ট থেকে শুরু করে নিত্য প্রসাধনী যে জায়গাগুলো, সেটি কিন্তু দাম বাড়ছে। একই সাথে খাদ্যপণ্য থেকে শুরু করে যে দুধ রয়েছে, তরল দুধ রয়েছে, এই দুধের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাড়তি দামে বিক্রি হচ্ছে। সবক্ষেত্রে বাজারের যে চিত্র এবং বিবিএস এর যে তথ্য, সেই তথ্যের সাথে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অসামঞ্জস্য দেখছি। আমরা একটু বিক্রেতাদের সাথে কথা বলতে চাই যে আসলে দেখছিলেন যে যদি একটু বলি বাজারে এভারেজ এই 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ব্যবধানে আপনার জায়গা থেকে কোন কোন পণ্যের দাম বাড়তে দেখছেন? আমাদের পণ্য ডিটারজেন্ট পাউডারের দাম বাড়ছে, আর চিনি গুঁড়া চাউল প্রত্যেকটা প্যাকেটের দাম 20 থেকে 30 টাকা করে বেড়েছে। অন্যান্য মালের দামও বেড়েছে। শুনছিলেন ফারুক, এই যে দেখছিলাম যে নিত্যপণ্যের যে দাম, সেক্ষেত্রে যে ডিটারজেন্ট এবং অন্য যে প্যাকেটজাত যে পণ্য, সেটির কিন্তু অনেক ক্ষেত্রে দাম বেড়ে গিয়েছে। আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলতে চাই যে তারা আসলে কিভাবে, বাজার তো নিয়মিত বাজার করা হয়, সেক্ষেত্রে বাজারের যে পরিস্থিতি আপনার ভারসাম্যের অনুযায়ী সেটা কেমন দেখছেন? আসলে ম্যাক্সিমাম প্রোডাক্টের দাম বেশি। তার ভিতরে পোলার চালটা দেখেন আপনার 230 টাকা, 200 টাকার নিচে পাওয়াই যায় না। লুজ যে চালটা আছে সেটাও 180 থেকে 190, 200 টাকা সুইসে। এবং কাঁচা বাজারের দিকে যান, সেখানে কাঁচামরিচ থেকে শুরু করে আপনার মুরগি, এগুলোতে ব্যাপক পরিমাণে দাম বাড়তেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতেছে। তো এই ব্যাপারটা আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত। এবং গ্যাসের সমস্যা, আনুষঙ্গিক আপনি প্রত্যেকটা পণ্যই আপনি দেখেন না কোনটাতে আপনি কম পাচ্ছেন। সয়াবিন তেল শুনছিলেন ফারুক যে আসলে সাধারণ মানুষ কিন্তু অনেকটা কিন্তু এই যে বাজারের যে ঊর্ধ্বমুখী দাম, সেই দামই কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে পকেট কেটে হয়ে যাচ্ছে, যার কারণে তারা কিন্তু অনেকটা ক্ষুব্ধ, অনেকটা অসহায়ভাবে তারা কিন্তু দিনাপাত করতে হচ্ছে। তাদের পকেট দিন শেষে যাচ্ছে, পকেট থেকে টাকা পরিমাণ, কিন্তু সেই পরিমাণ পণ্য তারা কিন্তু পাচ্ছেন না এবং তাদের খাবার টেবিল থেকে অনেক ক্ষেত্রে কাটছাট করতে হচ্ছে। ফারুক, সাধারণ মানুষের আসলে এই যে নিত্যদিনের বাজার, সেটি নিয়ে কিন্তু আসলে কোনো স্বস্তির জায়গা কিন্তু আমরা দেখিনি। ফারুক, এই ছিল বাজার দর নিয়ে সব। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 12টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হালাল পণ্য নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা BISS আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মাসখানেকের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে ইউরোপীয় ইউনিয়নের সাথে। এ সময় বক্তারা বলেন, বৈশ্বিক হালাল পণ্যের বাজার $3 ট্রিলিয়ন হলেও বাংলাদেশের অংশগ্রহণেরও নিচে। এই খাতে সম্ভাবনা থাকার পরও পিছিয়ে বাংলাদেশ। সেমিনারে বক্তারা জানান, বর্তমানে দেশে BSTI ও ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ দেয়ায় তৈরি হয় জটিলতা। এছাড়া সনদ পাওয়ার ক্ষেত্রে অভিযোগ রয়েছে অতিরিক্ত ফি নেয়ারও। হালাল সনদের একক কমিশন গঠন ও অতিরিক্ত ফি নেওয়া হলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে FTA-তে যাব। এছাড়াও আরো 10-12টা দেশের সাথে আমাদের FTA নেগোসিয়েশন চলমান। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। যারা বিনিয়োগ করবে তারা দেখবে যে বহির্বিশ্বে বাংলাদেশের একটা প্রবেশাধিকার আছে কিনা, প্রেফারেন্সিয়াল প্রবেশাধিকার আছে কিনা, এবং সেই প্রবেশাধিকার অর্জন করার মাধ্যমটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা ও মজুদ সক্ষমতা বাড়াতেই বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি ছেড়ে দিতে চায় সরকার। তবে এই জন্য বিশেষ কোনো প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া হবে না। FERB আয়োজিত এক সেমিনারে কথা বলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। এ সময় বাড়তি LNG আমদানি ইস্যুতে বলেন, ডলার সংকট সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাকিব হোসেনের রিপোর্ট। বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতার জেরে গেল মার্চ এপ্রিলে সংকটে পড়ে বাংলাদেশ। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রাহকদের। যোগান ঠিক রাখতে বাড়তি দরে আমদানি করতে হয় সরকারকে। বাড়ে আর্থিক চাপ। তাই আগামীতে এমন পরিস্থিতি সামাল দিতে
সরবরাহ ব্যবস্থায় বেসরকারি খাতকে যুক্ত করতে চায় সরকার। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের সেমিনারে জ্বালানি মন্ত্রী জানান, সংকট নিরসনে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তবে এক্ষেত্রে বিশেষ কোনো কোম্পানিকে দেয়া হবে না বাড়তি সুবিধা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এর সাথে আলাপ করলাম যে আমরা তেলের ব্যবসাটা প্রাইভেটে দিয়ে দিই। যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। থাকুক দেশে 2টা পেট্রোল পাম্প থাকুক, একটা পদ্মা মেঘনা যমুনার থাকুক, একটা বেসরকারি থাকুক, যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান ওয়েল আর রিলায়েন্স। এ সময় দেশে গ্যাস বিদ্যুতের সংকট স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, এই খাতে তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়, এজন্য সুনির্দিষ্ট পরিকল্পনায় এগোতে চায় সরকার। গ্যাস আমদানির ক্ষেত্রে ডলারের যোগান বড় বাধা বলেও জানান প্রতিমন্ত্রী। যারা জ্বালানি সংকট কিংবা বিদ্যুৎ সংকটে প্রতি মুহূর্তে ভুগছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সেমিনারে বর্তমান সংকট ও আগামীর চ্যালেঞ্জের কথা তুলে ধরে বক্তারা বলেন, এই খাতের সমস্যা সমাধান করতে না পারলে দীর্ঘমেয়াদে ভুগবে শিল্প খাত। এজন্য স্থানীয় অনুসন্ধান ও আমদানি সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন তারা। আপনি গ্যাস গ্রিডটাকে আর বাড়াবার কোনো সুযোগই নাই, আস্তে আস্তে কমান। ইউ ক্যানট ম্যানেজ দিস গ্যাস গ্রিড ইন বাংলাদেশ। এর মধ্যে চুরি, এর মধ্যে অপচয়, সব রকম জিনিস। আপনি জানেন ইন্ডিয়ার গ্যাস গ্রিড নাই। খনি কোম্পানি, পাথরের কোম্পানি, গ্যাসের কোম্পানি, কেউ কোম্পানি হতে পারেনি, কেউ খনির কোম্পানি হতে পারলো না। তারা সব বিক্রি করে, বিদেশি কোম্পানির কাছ থেকে কিনে বিক্রি করে। আইওসি থেকে গ্যাসের দাম বাপেক্সের কি করে বেশি হয়? ইন্ডিয়া থেকে বিদ্যুৎ আনলে সেটার দাম কম পড়ে, কয়লা বিদ্যুৎ। পিডিবির দাম কেন বেশি পড়ে? রিনিউয়েবল will not give the full solution for Bangladesh. আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি থেকে কোনো মুক্তি নাই। আগামী 30-40 বছর আমাদের ইম্পোর্ট করতেই হবে জ্বালানি। এলএনজি কয়টা হবে, এলপিজি কয়টা হবে, এইটা চিন্তা না করে লেট আস ওয়ার্ক টুগেদার, বোথ প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক সেক্টর। প্রাইভেট সেক্টর ক্যান বিল্ড দি ক্যাপাসিটি অ্যান্ড সাপোর্ট দি গভর্নমেন্ট। সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের একটি বয়লার থেকে গ্যাস মিলছে না এখনও। প্রতিমন্ত্রী জানান, দুটি একসাথে চালু করতে পুরো সরবরাহ বন্ধ রাখতে হবে অন্তত 3 দিন। জনগণের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা প্রতিটি জিনিস পরিষ্কারভাবে বলার প্রয়োজনীয়তা অনুভব করছি। রাকিব হোসেন, ৭১, ঢাকা। অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের কারণে গেল 1.5 বছরে যুক্তরাষ্ট্রে বাতিল হয়েছে 2.25 লাখ ভিসা, যেখানে শুধুমাত্র চলতি বছরেই বাদের খাতায় নাম যায় ৭৫,০০০-এর। এ ধারা চলমান থাকলে বছর শেষে ভাঙবে একক বছরে সর্বোচ্চ ভিসা বাতিলের রেকর্ড। মূলত জালিয়াতি, ভিসার শর্ত লঙ্ঘন ও অপরাধে জড়ানোয় বাতিল হচ্ছে এসব ভিসা। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল করতে থাকেন একের পর এক ভিসা। এতে গেল 1.5 বছরে বাতিল হয় 2.25 লাখ। এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ভিসা বাতিলের বড় কারণগুলোর মধ্যে রয়েছে জালিয়াতি, ভিসার শর্ত লঙ্ঘন, সহিংস উস্কানি এবং জাতীয় নিরাপত্তার জন্য অন্যান্য হুমকি, যা আমলে নিয়ে ধারাবাহিক যাচাই বাছাইয়ের মাধ্যমে বাতিল হচ্ছে একের পর এক ভিসা। এছাড়াও রয়েছে বাতিল হয় 1 লাখ ভিসা, যা যে কোনো বার্ষিক হিসেবে সর্বোচ্চ। যেখানে অপরাধে জড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে বাতিল হয় প্রায় 8,000 শিক্ষার্থী এবং বিশেষায়িত পেশায় নিয়োজিত 2,500 কর্মীর ভিসা। এদিকে চলতি বছর এখন পর্যন্ত বাদের খাতায় নাম লিখিয়েছে 75,000। বর্তমান গতি বজায় থাকলে ছাড়িয়ে যাবে আগের সেই রেকর্ডও। সম্প্রতি অভিবাসন ঠেকাতে নতুন H-1B ভিসার আবেদন ফি বাড়িয়ে $1 লাখ নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি পেশাদারদের ন্যূনতম বেতন স্কেল বৃদ্ধির প্রস্তাব এবং বিদেশি শিক্ষার্থী, সাংবাদিক ও বিনিময় কর্মসূচিতে যুক্ত ব্যক্তিদের জন্য ভিসা নীতিও কঠোর করা হয়েছে। এছাড়া ভিসা দেওয়ার ক্ষেত্রে সামাজিক মাধ্যমে কড়া নজরদারি ও ব্যাপক হারে যাচাই বাছাইয়ের বিষয়গুলো যুক্ত করে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানান অধিকার কর্মী ও বিশেষজ্ঞরা। তাদের মতে এটি বাক স্বাধীনতার জন্য হুমকি। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।